নমস্কার। এখন প্রশ্ন হচ্ছে, অনেকের ধারণা যে আমার লগ্ন হচ্ছে বৃষ, কারুর ধারণা আমার লগ্ন হচ্ছে তুলা, আবার কারুর ধারণা আমার লগ্ন হচ্ছে ধনু, আবার কারুর ধারণা আমার লগ্ন হচ্ছে মীন। তাহলে এই যে বৃষ এবং তুলা বললাম, এর অধিপতি হচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য শুক্র, আর ধনু মীনের দেবগুরু বৃহস্পতি। তারা ভাবছে যে আমাদের লর্ড অর্থাৎ আমাদের পিতা শুক্র বৃহস্পতি বুক ফুলিয়ে চলছে, কিন্তু আমার নিজের যদি ধরে নিই মকর লগ্ন বা মকর রাশি বা মকর লগ্ন তেমনি বা কুম্ভ, সেক্ষেত্রে আমার কে লর্ড? আমার লর্ড হচ্ছে শনি। তাহলে এই শনি আমার মাথা নিচু করার কোনো দরকার নেই, কারণ মহর্ষি পরশর বলেছেন কোনো গ্রহই শুভ নয়, কোনো গ্রহই অশুভ নয়। সেই জন্যই আজকে আমার এই বক্তব্য। দেখুন, যারা ভাবছেন আমাদের লর্ড শুক্র, আমাদের লর্ড বৃহস্পতি, তারা গটগট করে হয়তো হেঁটে যাচ্ছেন, ভালো কথা, কিন্তু তাদের হঠাৎ জুতোর সোলটা খুলে গেল, তখন কিন্তু সেই আমার বাবা শনি, আমার লর্ড মকর বা কুম্ভের, সে রাস্তার ধারে জুতো সেলাই করছে, আবার সে চণ্ডীপাঠও করে, কিন্তু কারণ শনি আধ্যাত্মিকতা আনে, তার চটিতে পা দিয়ে তার সোল ঠিক করে তবে এগিয়ে যাচ্ছে। তা যাই হোক, বললে অনেক দূর বলা যায়। আমি যেটা বলতে চাচ্ছি সেইটা হচ্ছে 12টি লগ্নের সাপেক্ষে অনুকূল গ্রহ কারা কারা, আর অনুকূল হলেই যে তারা আমাকে ভালো দেবে এই কিন্তু ভাববার কোনো কারণ নেই। কেননা তাদের অবস্থান, তারা কার সঙ্গে মিশছে, কি করছে, কার সঙ্গে সে সম্বন্ধ করছে। আমি আগেই বলেছি 4 প্রকারের সম্বন্ধ: ক্ষেত্র বিনিময়, একেতর দৃষ্টি বা উভয়ের প্রতি দৃষ্টি, সমসপ্তম সহ অবস্থান, তার উপরে প্রেডিকশন নির্ভর করে। এছাড়া তো দশা অন্তর্দশা পরপর আমি বলে যাব। তাহলে আজকে আরম্ভ করছি মেষ দিয়ে। মেষের লগ্নপতি হচ্ছে মঙ্গল, আর তার আরেকটা ঘর আছে বৃশ্চিক, অধিপতি হচ্ছে মঙ্গল, সেটা জাতচক্রের অষ্টম ভাব। তাহলে লগ্নপতি মঙ্গল এবং অষ্টমপতি মঙ্গল, এই মঙ্গল লগ্নপতি হওয়ায় অষ্টমপতিত্বে দোষ নেই, অতএব অনুকূল। দ্বিতীয়পতি এবং সপ্তমপতি শুক্র, সেই শুক্র হচ্ছে নৈসর্গিক শুভগ্রহ, সপ্তমপতি। এই সপ্তমপতি হিসাবে সে হচ্ছে কেন্দ্র দোষে দোষী। দ্বিতীয় এবং সপ্তম হচ্ছে মারক। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে এ ছাড়া মঙ্গলের বিরুদ্ধে শ্রেণীগত গ্রহ, সুতরাং অনুকূল নয়, অনুকূল হিসাবে গণ্য হলো না। তৃতীয়পতি এবং ষষ্ঠপতি, তৃতীয়পতিকে বুধ মিথুন, আর ষষ্ঠপতিকে কন্যা, সেই বুধ। তাহলে তৃতীয় হচ্ছে ত্রিশরায়পতি, আমি বলেছি 3, 6, 11। আবার সেই বুধ পুনরায় দুস্থানাধিপতি, অর্থাৎ 6, 8, 12, অর্থাৎ দুস্থানাধিপতি হয়ে যাওয়াতে সে বাদ চলে গেল, অনুকূল গ্রহ হলো না। এবার চতুর্থপতি কর্কট, চতুর্থ স্থান হচ্ছে কর্কট, তার অধিপতি হচ্ছে চন্দ্র। তাহলে এই চন্দ্র কোনো সময় পাপচন্দ্র হয়, কোনো সময় শুভচন্দ্র হয়। পাপচন্দ্র কখন হয় না, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি থেকে শুক্লপক্ষের সপ্তমী তিথিতে চন্দ্র পাপগ্রহ, আর শুক্লপক্ষের অষ্টমী তিথি থেকে কৃষ্ণপক্ষের সপ্তমীতে চন্দ্র শুভগ্রহ। তাহলে এই তিথি অনুযায়ী যদি পাপগ্রহ হয় তাহলে সে অনুকূল হবে, নচেত সে যদি শুভগ্রহ হয়, যে কারণে শুক্রকে কেন্দ্রপতি হিসাবে বাদ দেওয়া হয়েছে, এখানেও সেখানে শুভচন্দ্রকে কেন্দ্রপতি হিসাবে বাদ দিতে হবে। সুতরাং আপনারা বা তোমরা একটা ব্র্যাকেটের মধ্যে লিখে রেখে দাও, আগে মঙ্গল হয়েছে, এইবার চন্দ্র ব্র্যাকেটের মধ্যে লিখে দাও তিথি অনুযায়ী। পঞ্চমপতি রবি, ত্রিকোণপতি 1, 5, 9, তাহলে এই ত্রিকোণপতি হওয়াতে অনুকূল। এবার দেখো এদিক সব হয়ে গেছে বৃশ্চিক পর্যন্ত। এইবার নবমপতি বৃহস্পতি এবং দ্বাদশপতি বৃহস্পতি। নবমপতি বৃহস্পতি মানে ত্রিকোণপতি বৃহস্পতি। আমি এর আগে বলেছি যে
কেন্দ্র, কোণ, তিসরায়, দুস্থান, উপচয়। কেন্দ্র 1, 4, 7, 10, কোণ 1, 5, 9। এরা কিন্তু ক্রমাগত যত উপরে যাচ্ছে তারা তত বলবত্তা মানে বল পাচ্ছে, বলিয়ান হচ্ছে। সুতরাং সর্বোচ্চ কোণপতি বৃহস্পতি হওয়ায় দ্বাদশপতিত্বের দোষ নেই, অতএব অনুকূল। তাহলে আমি বলেছি যে কোণে শুভগ্রহ ভালো ফল দেওয়ার চেষ্টা করে যদি অন্য গ্রহ দ্বারা প্রভাবিত না হয়, আর কেন্দ্রে পাপগ্রহ ভালো ফল দেয়। এরপরে আসছে কে? দশমপতি। দশমপতি শনি। দশমপতি শনি, দশম হচ্ছে কেন্দ্র, তাহলে অনুকূল হওয়া উচিত পাপগ্রহ হিসাবে, হলো। কিন্তু পুনরায় সে আবার একাদশপতি হয়ে গেল। সুতরাং এছাড়া এই শনি লগ্নপতি মঙ্গলের বিরুদ্ধে শ্রেণীগত পাপগ্রহ, সুতরাং এটা আমার মেষলগ্ন সাপেক্ষে অনুকূলে আসলো না। তাহলে মেষলগ্নের অনুকূল কারা কারা? না মঙ্গল, ব্র্যাকেটের মধ্যে চন্দ্র লিখে রেখে দাও তিথি অনুযায়ী, পঞ্চমপতি রবি এবং নবমপতি বৃহস্পতি। এটা প্রাথমিক স্তরে জেনে রাখতে হবে। তারপর তাদের অবস্থান কি, কার সঙ্গে মিশছে না মিশছে ইত্যাদি ইত্যাদি পরে বিচার্য বিষয় পর